আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি সুফিয়া আক্তার, সিনিয়র শিক্ষক, বাংলা, কোনাবাড়ি এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয়, গাজীপুর সদর, গাজীপুর। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারক সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, ইতোপূর্বে আমরা কারক সম্পর্কে 3টি ক্লাস করেছি। আজ শেষ পর্ব, অর্থাৎ আমরা উপাদান ও অধিকরণ কারক সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। মেঘ থেকে বৃষ্টি পড়ছে, বিচ্যুত, বিচ্যুত অর্থ পড়ে যাওয়া। এখানে ছোট ছেলে মেয়ে বৃষ্টিতে ভিজছে, অর্থাৎ মেঘ থেকে বৃষ্টি পড়ছে। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ জমি থেকে ফসল পাই, আমরা জমি থেকে ফসল উৎপন্ন করি, অর্থাৎ জাত, এটা হচ্ছে উৎপন্ন। বাঘকে ভয় পায় না কে? ভীত, ভয় পাওয়া। তাহলে এখন আমরা উপাদান কারক সম্পর্কে আলোচনা করব। উপাদান কারকের সংজ্ঞাটা জেনে নেই। যা থেকে কিছু বিচ্যুত অর্থাৎ পড়ে যাওয়া, গৃহীত জাত অর্থ উৎপন্ন, বিরত আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়। রক্ষিত শব্দের অর্থ বহাল থাকা। এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই উপাদান কারক বলে। যেমন সোমবার থেকে পরীক্ষা শুরু, এটা আরম্ভ বোঝাচ্ছে। বিপদ থেকে বাঁচাও, রক্ষিত, রক্ষা করা। পাপে বিরত হও, বিরত থাকা। ক্রিয়াপদকে কোথা থেকে বা কোথা হতে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে উপাদান কারক বলে। একটু সহজভাবে বলতে পারি, যদি বিয়োগ কোনো কিছু বোঝায় তাহলেও সেটা উপাদান কারক হয়। আরও বলা যায়, যদি কোনো বাক্যে পাপ, ভয়, বিপদ থেকে এগুলিও থাকে তাহলে সেটা উপাদান কারক হয়। প্রত্যেকটি কারকেরই চেনার একটা সহজ উপায় আছে। এগুলি যদি তোমরা একটু জেনে রাখো তাহলে কারক খুব সুন্দরভাবে তোমরা নির্ণয় করতে সক্ষম হবে। এখানেও কিছু ছবি দেখা যাচ্ছে। একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে স্থান, সময়, প্রভাতে সূর্য উঠছে একটা সময়, এবং এটা একটা নির্দিষ্ট বিষয়। তাহলে অধিকরণ কারকের সংজ্ঞাটা জেনে নেই। ক্রিয়া সম্পাদনের কাল অর্থাৎ সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। এখানে আধার শব্দটার অর্থ হচ্ছে স্থান। আধার শব্দের অর্থ কি? এখানে স্থান, অর্থাৎ নির্দিষ্ট স্থান, সময় এবং বিষয় বোঝালে অধিকরণ কারক হয়। যেমন আমরা রোজ স্কুলে যাই। কোথায় যাই? আমরা রোজ স্কুলে যাই। স্কুলটা কি? অধিকরণ কারক। প্রভাতে সূর্য ওঠে। প্রভাতে একটা নির্দিষ্ট সময়ে সূর্য ওঠে। তাহলে ক্রিয়াপদকে কোথায়, কখন প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। অর্থাৎ ক্রিয়াকে কখন, কোথায় এবং কিসে প্রশ্ন করলে অধিকরণ কারক হয়।
অধিকরণ কারকের প্রকারভেদ। অধিকরণ কারক তিন প্রকার, যথা কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ আধারাধিকরণ। এখানে আধার শব্দের অর্থ হচ্ছে স্থান। এখানে কিন্তু চন্দ্রবিন্দু নেই, এ বিষয়টি একটু খেয়াল রাখবে। আমরা কালাধিকরণ জেনে নেই। কাল শব্দের অর্থ হচ্ছে সময়। যত সময় বোঝাবে সব হবে কালাধিকরণ। অর্থাৎ কি বললাম? কাল শব্দের অর্থ সময়। যত সময় বোঝাবে সব কালাধিকরণ। যেমন সকালে পড়তে বসব, সকাল একটা নির্দিষ্ট সময়, সুতরাং এটা হচ্ছে কালাধিকরণ। 8টার সময় খাবো, কয়টার সময়? 8টার সময়। এরকম 9টার সময় খাবো, এরকম যত সময় বোঝাবে সবই হচ্ছে কালাধিকরণ। ভাবাধিকরণ। যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তবে তাকে ভাবাধিকরণ বলে। ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলা হয়। অন্যভাবে বলা যায়, একটি ক্রিয়ার কারণে অর্থাৎ একটি কাজের কারণে যদি অন্য একটি ক্রিয়া অর্থাৎ অন্য একটি কাজ সংগঠিত হয় তবে তাকে ভাবাধিকরণ বলে। এটা একটা সহজ সংজ্ঞা, সহজভাবে বলতে পারবে। যেমন কান্নায় সুখ মন্দীভূত হয়, অর্থাৎ কান্নার ফলে মন্দীভূত অর্থাৎ কমে যাচ্ছে। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। সূর্য উদয়ের পরই এখানে কি হচ্ছে? অন্ধকারটা চলে যাচ্ছে অর্থাৎ দূরীভূত হচ্ছে। আধারাধিকরণ। আধার শব্দের অর্থ স্থান। যত স্থান থাকবে সবই হচ্ছে আধারাধিকরণ। যেমন এ বাড়িতে কেউ নেই, এখানে বাড়িতে এটা একটা স্থান, সুতরাং এটা হচ্ছে আধারাধিকরণ। আধারাধিকরণ আবার তিন ভাগে বিভক্ত। 1 ঐকদেশিক, 2 অভিব্যাপক, 3 বৈষয়িক। এখানে দেখো ঐকদেশিক, বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংগঠিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন পুকুরে মাছ আছে, অর্থাৎ পুকুরের কোনো একটা অংশে বা যে কোনো অংশে মাছ আছে। বনে বাঘ থাকে, এটারও বনের যে কোনো অংশে বাঘ থাকতে পারে। এগুলি হচ্ছে ঐকদেশিক আধারাধিকরণ। অভিব্যাপক, বিশাল কোনো স্থানের সমস্ত অংশব্যাপী যদি ক্রিয়া সংগঠিত হয় তবে তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে। যেমন পুকুরে পানি আছে, পুকুরের সমস্ত পুকুরেই পানি আছে। তিলে তৈল আছে, তিলের সারা অংশব্যাপী তৈল আছে। এগুলি হচ্ছে অভিব্যাপক। বৈষয়িক, বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারো কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়। যেমন রাকিব অঙ্কে কাঁচা, অর্থাৎ একটু দুর্বল কিন্তু ব্যাকরণে ভালো। এটা হচ্ছে বৈষয়িক, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট বিষয় বিশেষে বোঝাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা অপাদান এবং অধিকরণ কারক সম্পর্কে
কিছুটা আলোচনা করেছি, তোমরা হয়তো কিছুটা বুঝতে পারছো। এখানে আমি কয়েকটি বাক্য লিখেছি। দেখো, তিলে তৈল হয়, অর্থাৎ প্রশ্ন করো ক্রিয়াকে কোথা থেকে তৈল হয়। তিল থেকে তৈল হয়, তাহলে এখানে থেকে আছে, সুতরাং এটা হচ্ছে অপাদান কারক। তিলে তৈল আছে, অর্থাৎ তিলের সারা অংশ ব্যাপী তৈল আছে, তিলে তৈলটা রক্ষিত আছে। এখানে হচ্ছে অধিকরণ কারক। বসন্তে কোকিল ডাকে, এটা হচ্ছে কালাধিকরণ। যদি পরীক্ষায় তোমাদের এভাবে না আসে, তোমরা তাহলে শুধু অধিকরণ কারক দিয়ে দিবে, কারণ যে সময়ে বা যে কালে ক্রিয়া সম্পাদিত হয় আমরা জানি সেটা হচ্ছে কালাধিকরণ। যদি তোমার ভাগ ওভাবে না আসে, তাহলে তোমরা শুধু অধিকরণ কারকই পরীক্ষার সময় দিয়ে দিবে। রাতে তারা দেখা যায়, রাতে এটাও একটা নির্দিষ্ট সময়ে দেখা যায়, এটা অধিকরণ কারক, কারণ এখানে রাতে তারা দেখা যাচ্ছে। দুধে ছানা হয়, অর্থাৎ দুধ থেকে ছানা হয়, এটা হচ্ছে অপাদান কারক। আশা করি তোমরা এগুলি বুঝতে পারছো। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তোমরা বলতে পারবে না যে ভয়টা কোথা থেকে? অবশ্যই বলতে পারবে, ভয়টা হচ্ছে তোমার বাঘ থেকে, সুতরাং এটাও হচ্ছে অপাদান কারক। আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, এখানে একটি নির্দিষ্ট স্থানে চাঁদ উঠেছে, এটা অধিকরণ কারক। যদি প্রকারভেদ আসে তাহলে তোমরা এটা ঐকদেশিক অধিকরণ কারক বলতে পারবে, কারণ আমরা এর আগেই সংজ্ঞায় জেনেছি বিরাট স্থানের যে কোনো অংশে যদি ক্রিয়াটা সংগঠিত হয় তবে সেটা ঐকদেশিক অধিকরণ কারক। তিনি সোমবারে আসবেন, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় দিনে তিনি আসবেন, এটা হচ্ছে অধিকরণ কারক। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এখানে কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এগুলি খাতার মধ্যে অবশ্যই করবে। অপাদান কারকের 5টি উদাহরণ লিখবে। অধিকরণ কারক কাকে বলে, অধিকরণ কারক কত প্রকার, উদাহরণ সহ লিখবে। বাসায় বসে বসে অবশ্যই পড়ার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত মার্চ মাস থেকে করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এ বন্ধের মধ্যেও সরকার প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়েছে। তাই তোমরা ঘরে বসে অনলাইনে ক্লাস করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাহিরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরবে। ভালো থাকো, সুস্থ থাকো, শুভ কামনা রইল সবার জন্য। ধন্যবাদ সবাইকে।